সরি মিস, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে মার্জিত ভার কণ্ঠে বলল ছেলেটি। আমিও চাই না আপনার সাথে আমার বিয়ে হোক, তরল নমনীয় স্বরে জানালো মেয়েটি। তাহলে এখন উপায়? উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করল ছেলেটি। একটি কফি শপে বসেছিল ছেলেটি। উদ্দেশ্য বাবার পছন্দ করা পাত্রীর সঙ্গে দেখা করা। খানিক পরেই একটি মেয়েকে দেখে কিছুটা চমকে উঠে সে। আরে, আপনাকে কোথায় যেন দেখেছি। মনে না করতে পারাটাই স্বাভাবিক, কারণ কাহিনী সুখকর নয়, তিক্তকর। একটি বিয়ের অনুষ্ঠানে। শান্ত ভঙ্গিতে জবাব দিয়েই মেয়েটি মোবাইল বের করে নিল হাতে। একটি নাম্বারে ফোন দিল। মুহূর্তেই টনটন করে সেই ছেলেটির ফোন বেজে উঠল। দুইজনই একসাথে বিস্ময়ের চূড়ায় পৌঁছে গেল। বাবার পছন্দ করা পাত্রী আপনি? চোখ বড় বড় করে জিজ্ঞেস করল ছেলেটি। আমারও সেম প্রশ্ন। আমার বাবার পছন্দ করা পাত্র আপনি? দুইজন বরফের মতো জমে গেল। হতবাক হয়ে একে অপরের পানে চেয়ে রইল নীরস চাহনিতে। দুইজনই মনে করতে লাগলো প্রায় 15 দিন আগের এক রাতের কথা। লেবুর রস কেউ এভাবে চিপে বের করে? অন্যের শরীরে এসে পড়ে? মিনিমাম কমন সেন্সও নেই দেখি। জনসমাগমের মাঝে বাক্যটি কর্ণকুহরে প্রবেশ করতেই হা হয়ে গেল মেয়েটি। গোল গোল চোখে এক পলক চাইল মুখ তুলে। দেখল রুক্ষ স্বরে বলা ব্যক্তিটি অচেনা কেউ। রাজ্যের বিরক্তি ভর করে আছে তার সারা মুখ জুড়ে। প্রায় মধ্যরাত্রি, তবুও বিয়ের জমজমাট আসর, কারণ এটা শহর। শহরের সব উৎসবগুলোর আয়োজন শুরু হয় সন্ধ্যা মিলিয়ে যাওয়ার পর হতেই। এখানে বুফে খাওয়ার ব্যবস্থা। মেয়েটি তার প্লেটে সব রেসিপি নিয়ে এদিক ওদিক চাইল। কোন টেবিল ফাঁকা নেই। একপাশে তার পরিবারের লোকজন খাচ্ছে। কর্নারের দিকে খালি একটি চেয়ার দেখতে পেল। অগত্যা নিরুপায় হয়ে মেয়েটি সেই চেয়ারে বসে পড়ল। তখন একজন বাদে সবার খাওয়া শেষ। তারা উঠে গেল। কেবলমাত্র মেয়েটির পাশের জন রয়ে গেল। প্রচলিত বাংলা গানের তালে তালে হেলে দুলে নেচে যাচ্ছে কিছু তরুণ তরুণী। এটা মেয়েটির বেশ পছন্দের গান, তাই উদাস চোখে সেদিকে তাকিয়েছিল এবং তাজা লেবুর টুকরোটি থেকে রস নিগড়ে নিতেই ছিটকে পড়ে গেল পাশের ব্যক্তির শার্টের হাতার মধ্যে। এমন উপভোগ্যময় মুহূর্তে অপরিচিত কারো থেকে ক্ষুদ্র অপমানটুকু হজম হলো না মেয়েটির। বেশ বিব্রত বোধ হলো নিজের কাছে, কারণ তার উপর আনা অভিযোগটা মিথ্যে বা ভুলও নয়। হালকা আকাশি রঙের শার্টের উপরে ফোঁটা ফোঁটা অস্পষ্ট দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। খুব সরি ভাইয়া, আমি খেয়াল করিনি, মাথা নিচু করে নমনীয় স্বরে বলল মেয়েটি, এবং খাওয়া অসমাপ্ত রেখেই পা চালিয়ে বেসিনের কাছে চলে গেল। ছেলেটিরও খাওয়া শেষ। ফিরনি খাচ্ছে বেশ আয়সী ভঙ্গিতে। খেতে খেতে মেয়েটির প্লেটে লুকানো দৃষ্টি নিক্ষেপ করল। কাবাব, চিকেন ফ্রাই, রেজালা, স্যালাড, পোলাও সব অবশিষ্ট। একটি নাস্তার পিরিচে রয়েছে কিছু জর্দা। সামনেই ওয়ান টাইম বক্সে ফিরনি। ছোট্ট কোকোকোলার বোতলটিও ইনটেক। ছেলেটির মাঝে সেজন্য কোনো ভাবান্তর হলো না। ধরে নিল অন্য কারণে হয়তো উঠে গেল, এসেই আবার খেয়ে নেবে। পরক্ষণেই হাত ধুয়ে ফের খাওয়ার টেবিলে এলো মেয়েটি। ছেলেটির ধারণাকে ভুল প্রমাণিত করল। 2 গ্লাস পানি খেয়ে টিস্যু দিয়ে হাত মুছে নিল। নিজের পার্সটি হাতে তুলে নিল। মুহূর্তেই শুনতে পেল সেই একই কণ্ঠস্বর। পানিও গিলতে গিলতে ছেলেটি বলল, খেতে কি নিষেধ করেছি আপনাকে? মাত্রই না খেতে বসলেন, না খেয়ে উঠে গেলেন যে। খানিক সময়ের ব্যবধানে রাগ ঝরে পড়া কণ্ঠটির মাঝে কিঞ্চিত অনুতাপের সুর উপলব্ধি করতে পারল মেয়েটি। আজ এগুলো আমার ভাগ্যে বরাদ ছিল না। সমস্যা নেই। 2 অধর জুড়ে ভান করা হাসির প্রলেপ বুলিয়ে স্থান ত্যাগ করল মেয়েটি। ছেলেটি ঘাড় ঘুরিয়ে মেয়েটির চলে যাওয়ার দিকে চাইল। মনে মনে প্রশ্ন করল, এটা কি মেয়েটার ব্যক্তিত্ব, নাকি বেশি অভিমানী, নাকি একরোখা জেদি সে? হে ইয়ার, আর কত খাবি? বন্ধুর কথায় ভাবনার ইতি ঘটল ছেলেটির। উঠে গেল হাত ধোয়ার জন্য। 2 বন্ধু মিলে বিয়ের সেন্টারের পেছনের বারান্দায় গেল সিগারেট খেতে। একটু নিকটে যেতেই মেয়েটির মুখোমুখি হয়ে গেল ছেলেটি। তার নজরে আটকে গেল মেয়েটির আঁখিকোণ থেকে টপ টপ করে অশ্রু ঝরে পড়ার নিদারুণ দৃশ্যটি। মেয়েটি দ্রুত টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে গেল। ছেলেটির সবকিছু মনে করা শেষ হলে মেয়েটিকে বসতে বলল তার সামনের চেয়ারে। মেয়েটি নীরবে আরও কিছু মনে করল চেয়ারে বসে। সেই রাতেই বাসার সবাই ঘুমিয়ে গেলে মেয়েটি নিঃশব্দ পায়ে ফ্রিজের সামনে গেল। ক্ষুধার যন্ত্রণা ছোটবেলা থেকেই সে নিতে পারে না, অথচ এই ক্ষুধার কষ্টই তাকে করতে হয় সবচেয়ে বেশি। ফ্রিজ খুলে দেখলো তেমন কিছুই নেই। দাওয়াত ছিল বলে রান্না হয়নি রাতের। একটি বাটিতে আগের কিছু ভাত শক্ত হয়ে আছে। মেয়েটি 2টো কাঁচা মরিচ নিয়ে নিল। রান্নাঘরে গিয়ে ভাতগুলো ধুয়ে নিল। ছোট্ট একটা পেঁয়াজ নিল খোসা ছাড়িয়ে। মরিচ পেঁয়াজ ডলে গাপুস গুপুস করে খেয়ে নিল।
পেট ভরেনি তবুও সেলফের উপর থেকে বিস্কুটের বয়াম নিল। এক প্যাকেট বিস্কুট পানিতে ভিজিয়ে খেয়ে নিল। ঘুমিয়ে পড়ল নিজের রুমে গিয়ে। সকালে রুকাইয়া বেগম দেখলেন ভাতগুলো নেই, বয়ামের ভেতরের এনার্জি বিস্কুটের প্যাকেটটাও নেই। মেয়েটিকে জিজ্ঞেস করতেই, আমি রাতে খেয়ে ফেলেছি ছোট মা, মাথা নিচু করে জবাব দিল মেয়েটি। শুনেই রেগে গেলেন রুকাইয়া বিদ্রুপের সাথে। তুই কিভাবে এত খাস আমি বুঝি না। বিয়েবাড়িতে ভরপুর খেয়ে এসে এটা সম্ভব? তোর সাথে নিশ্চয়ই জিন আছে, দাঁড়া, জিন তাড়ানোর ব্যবস্থা করছি। আমি খেতে পারিনি ছোট মা, অসহায়ের কণ্ঠে জানালো মেয়েটি। মিথ্যা কথা আর কত বলবি তুই এই খাওয়া নিয়ে? আমি দেখিনি তুই যে খেতে বসেছিস। তোর মতো খাদক, পেটুক, ভাতখোর এত রাজকীয় খাবার খাবে না তা হয়? মানা যায় এই কথা? পাজি মেয়ে কোথাকার। আমার মাথাটা কুড়ে করে খাচ্ছিস তুই। কবে যে আল্লাহ আমাকে মুক্ত করবে তোর থেকে। তাচ্ছিল্য স্বরে গড়গড় করে কথাগুলো বলল রুকাইয়া। মেয়েটি আসল সত্য বলা শুরু করলো। রুকাইয়া থামিয়ে দিলেন। তোর এত কিসের ঠাটবাট? মন ভোলানো এইসব গান বন্ধ কর বলছি। মেয়েটি কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। আপনি একা একা ভাবলে হবে কিছু? দুজন মিলে চিন্তা করতে হবে। মেয়েটির ঘোর কাটল যেন। বলে অন্যদিকে চাইল উদাস চোখে। পরক্ষণেই বলল, আপনি আপনার বাবাকে গিয়ে বলবেন এই মেয়ের অন্যখানে রিলেশন আছে। ব্যাস, এই একটি বাক্যই যথেষ্ট। রাইট? আচ্ছা, কি খাবেন বলেন? নো থ্যাঙ্কস। আমার নাম্বার কি আপনার বাবাই দিয়েছে? তো নয়তো আমি কোথায় পাবো? আপনার বাবার থেকে আমার বাবা নিয়েছে। বলেন, কিছু তো অর্ডার করতেই হবে, নইলে এরা আমাদের বসিয়ে রাখবে কেন? আপনার যা ইচ্ছে হয় দেন। ছেলেটা দুটো লাচ্ছি ও দুটো শর্মা অর্ডার দিল। আচ্ছা, আপনি কি বলবেন বাসায়? বলল ছেলেটি। সেটা আমিই বুঝবো, আপনার জানতে হবে না। আপনার নামটা জানা যাবে? চন্দনা। চন্দনা পাখি, টিয়া পাখি গোত্রীয় মনে হয় এই চন্দনা পাখিটা, মনে মনে বলল ছেলেটি। আমি আকাশ। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি অবশ্যই। সেদিন খাওয়া খাননি না হয় আমার বিরূপ আচরণের জন্য, কিন্তু কান্না করেছেন কেন? ক্ষুধায়। মুখ ফসকে বেফাসে শব্দটা বের হয়ে যাওয়ায় গোপনে ঠোঁট কামড়ে ধরল চন্দনা। আকাশের মুখ দিয়ে ধুম করে এক টুকরো হাসি বেরিয়ে গেল। এত বড় মেয়ে না খেতে পেরে কান্না করে নাকি? চন্দনা বিরক্ত হলো, সাথে লজ্জিত। চঞ্চল গলায় বলল, কেন? ক্ষুধা লাগলে ছোটরা কান্না করবে আর বড়রা হাসবে? এটা কি কোনো নিয়ম নাকি? পরে মনে মনে আরও বলল, ক্ষুধায় কান্না করার মাঝে হাসির কি পেলি রে তুই? থার্ড ক্লাস ইডিয়ার ছেলে কোথাকার। উপর দিয়ে দেখতো, মাশা আল্লাহ, ভেতরে দেখি পচা কুমড়ো। চন্দনা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আকাশের উদ্দেশ্যে বলল, আমি আসি। যেভাবেই হোক আপনার পরিবারকে ম্যানেজ করবেন প্লিজ। আর আমার বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন, আমিও আমার পরিবারকে এনিহাও ম্যানেজ করব। তা তো করতেই হবে আমাকে। আপনি আসতে পারেন। দুজন দুজনের গন্তব্যের দিকে হাঁটা ধরল, উদ্ভ্রান্ত পথিকের ন্যায়। কিরে আকাশ, কেমন দেখলি মেয়েটাকে? কিছুই তো জানালি না। আকাশের রুমে এসে স্নেহময়ী স্বরে জানতে চাইল আকাশের মা শাহানা হক। মা, আমার মাথা ধরেছিল, তাই জানাতে পারিনি। আর জানানোর মতো বিশেষ কিছুই নেই। হায় আল্লাহ, কি বলিস? কি সমস্যা? মেয়েটা তো সুন্দর। আমি নিজেই কয়েকবার দেখলাম। কপালে চিন্তার ভাঁজ এনে জিজ্ঞেস করল শাহানা। সে সুন্দর হোক আর বান্দর হোক, তাতে আমার কিছুই যায় আসে না। শোভাব এবার বিরহে পোড়া মেয়েকে ঘরে তুলবে কিনা। গমগমে গলায় জানালো আকাশ। অবাক চোখে শাহানা বললেন, কি বলছিস তুই এসব? দেখি তো তোর বাবাকে এক্ষুনি গিয়ে জানাই। এসব খবর নেওয়া তার কি উচিত ছিল না? শাহানা গিয়ে স্বামীকে জানালো বিষয়টা এবং সাথে আকাশের সামনে নিয়ে আসলো। আকাশের বাবা রাশেদুল হক নিজের গাম্ভীর্যপূর্ণ চেহারাকে আরো ভারী করে তুললেন। মোটা গলায় বললেন, বুঝলাম না কিছুই। আমি এই বিষয়ে জিজ্ঞেস করেছি, কেননা বর্তমানে প্রায়ই ছেলে মেয়েই সম্পর্কে জড়ানো থাকে, যদিও এসব সম্পর্ক ঠুনকো কাঁচের মতন। এনায়েত বলল, তার মেয়ের কোথাও কোনো সম্পর্ক নেই। আজব বাবা, সেই মেয়ে প্রেম করে এটা তার বাবাকে বলে বেড়াবে? আমি এই মেয়েকে বিয়ে করব না, এটাই ফাইনাল। তোর কথা যদি সত্যি হয় তাহলে তো আমরাও এটা চাই না। বাবা, তার মানে আমি মিথ্যে বলছি? বিরস গলায় বলল আকাশ। আমি তা বলিনি, কিন্তু এনায়েত আন্দাজে এতটা আত্মবিশ্বাসের সাথে কথাটা কিভাবে বলল তাই ভেবে খারাপ লাগছে। ওনার সাথে আমার দীর্ঘদিনের ওঠা বসা ব্যবসায়িক কারণে। দেখি তাকে ফোন দিয়ে মানা করে দিই। রাশেদুল হক নিজের রুমের দিকে পা বাড়ালেন।
মলিন মুখে। কি হয়েছে মাদার? এনি প্রবলেম? সকল সমাধান কিন্তু আমার হাতেই। ম্যাজিক জানি, তন্ত্র জানি, গোয়েন্দাগিরি জানি। অস্থির চিত্তে রুমে ঢুকেই বলল আকাশের ছোট ভাই আয়ান। চুপ কর হারামজাদা, সব সময় ইয়ার্কি মার্কা কথাবার্তাগুলো বলে বেড়াস। ধমক দিয়ে ছেলেকে থামালেন শাহানা এবং তিনিও মেঘ মুখে আকাশের রুম ছাড়লেন। ব্রাদার, ঘটনা কি? তোমার বিয়ে সংক্রান্ত জটিলতা? আমাকে শেয়ার করা যাবে ব্রাদার? যাবে বলে আকাশ এই কথা আয়ানকেও বলল। তাহলে অন্য পাত্রী দেখা শুরু করি? না করে রক্ষা পাবো? আমি 3 মাস আছি আর বাংলাদেশে। এর ভেতরে আমার গলায় যে কোনো একটা লম্বা কেশরীকে ঝোলাবই বাবা মা। অভিযোগের ধাঁচে বলল আকাশ। বালিকার কি বয়ফ্রেন্ড আছে ব্রাদার? সেটাই তো বলল আমায়। এটা একটা জাতীয় প্রবলেম, সব পাত্রপাত্রী ডাবল, সিঙ্গেল পাওয়া মুশকিল। আচ্ছা তুমি তো সিঙ্গেল, আমি সিঙ্গেল মেয়ে খোঁজার মিশনে এখন থেকে নেমে পড়লাম ব্রাদার। তুই সত্যিই একটা বাচাল। রুমে যা বলছি, মন দিয়ে পড়াশুনো কর, বিরক্তিভাবে বলল আকাশ। ওকে ব্রাদার, আমি গেলাম। আপাদগ্রস্ত হলে এই ওস্তাদকে স্মরণ করো। সকল মুশকিলের আসান আমার হাতে। ইউক মাওলা। চন্দনা ভয়ে জড়সড় হয়ে আছে বাসার সামনে গিয়েই। বাসায় গিয়ে কি বলবে তা ভেবে ঠিক করে নিল। কলিং বেলের শব্দ শুনেই অহনা ছুটে এলো। গেট খুলেই এক ঝলক হেসে দিল। চন্দনার পিছু পিছু তার রুমে চলে গেল। চঞ্চল সুরে জিজ্ঞেস করলো, আপু, পাত্র কেমন দেখতে? নিশ্চয়ই অনেক আলাপ হয়েছে তোদের। কি কি খেয়েছিস? পাত্র এক কথায় সুন্দর। আলাপ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই হয়েছে। খেয়েছি লাচ্ছি ও চিকেন শর্মা। আর কিছু খেলি না কেন? নাকি বান্দা কিট্টুস? ইচ্ছে করেনি? মনে হয় না কৃপন। তুমকো হবু দুলা মিল গেয়া? জিজু পেয়ে গেলাম? এনায়েত মোল্লা মেয়ের রুমে প্রবেশ করলেন। কি রে মা, কি খবর সেদিকের? আব্বু, আপুর বেশ পছন্দ হয়েছে পাত্র। সুন্দর নাকি? চটপটি খুশি খুশি কণ্ঠে বলল অহনা। রুকাইয়া এগিয়ে এলেন শাড়ির আঁচলে ভেজা হাত মুছতে মুছতে। চন্দনার মুখে ইতিবাচক কিছু শোনার অপেক্ষায় দাঁড়ালো। পাত্র আমাকে বিয়ে করবে না, তার নাকি অন্য মেয়েদের সাথে রিলেশন আছে, বলল চন্দনা। তড়িতেই হতবাক হয়ে গেল এনায়েত মোল্লা, রুকাইয়া ও অহনা। একে অপরের দিকে চাইল চোখের পাতা তুলে। রাশেদ বলল তার ছেলের কোনো রিলেশন নেই। না জেনে আন্দাজে বিয়ের মতো একটা সিরিয়াস বিষয়ে এগোনো তার ঠিক হয়নি। কোনো কথাই নেই আর তার সাথে। ফাজলামো পেয়েছে নাকি আমার মা মরা মেয়েকে নিয়ে? প্রলম্বিত দীর্ঘশ্বাস ছেড়ে বলল এনায়েত। থাক মা, তুই মন খারাপ করিস না। চন্দনা শুকনো ঢোক গিলে বলল, বাবা, আমার মন একদম খারাপ হয়নি, বরং যদি বিয়ের পরে জানতাম নিত্য সংঘাত সৃষ্টি হতো। পরের অশান্তির চেয়ে শুরুর বিচ্ছেদের ঢের ভালো। এনায়েত মোল্লা মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। ভাবলেন মেয়েটা কত বুঝবার হয়েছে, মায়ের মতোই। রুকাইয়া গজগজ করতে লাগলেন বাঁকা স্বরে এটা ওটা বলে। তার কথাগুলো চন্দনা শুনেও না শোনার ভান করে রইল। ছোটবেলা থেকেই এমন অজস্র অপবাদকে সে হেসে উড়িয়ে দিয়েছে কাগজের ঘুড়ির ন্যায়। সব ধরলে একসাথে সংসারে বাস করা যায় না। এনায়েতের ফোন বেজে উঠল রাত 9টার দিকে। রাশেদুল হক ফোন দিয়েছে। রিসিভ করেই, আমি জানি আপনি কি বলবেন, এটার আগেই আপনার ভালো করে ছেলেকে জিজ্ঞেস করা উচিত ছিল, তেতো ভরাট গলায় বললেন এনায়েত। রাশেদুল হক আহাম্মক বনে গেলেন তড়িতেই। জোর গলায় বললেন, আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছেন? আপনার থেকে এমনটা কল্পনাও করিনি আমি। আপনার মেয়ের সম্পর্ক আছে, এটা না জেনেই কথা দেওয়া উচিত হয়নি আপনার। রুষ্ট কণ্ঠে বললেন রাশেদুল। এনায়েত ভেবাচেকা খেয়ে গেল। বলল, আমি না জেনে বলিনি আমার মেয়ের সম্পর্কে? আমিও না জেনে বলিনি আমার ছেলের সম্পর্কে। আপনার মেয়েই তো বলল আমার ছেলের কাছে। আপনার ছেলেও তো বলল আমার মেয়ের কাছে। ফোনের ওপাশে থম মেরে গেলেন রাশেদুল। ভাবলেন গাফলা কোথায় বের করতে হবে আমার। এনায়েতকে পরে ফোন দেবে বলে সংযোগ বিচ্ছিন্ন করল বিচক্ষণ রাশেদুল হক। উঠে গেলেন আকাশের রুমে। শান্ত স্বরে বললেন, তাদের না করে দিয়েছি। তোর পছন্দ করা মেয়েটাকে কাল বাসায় নিয়ে আয়, তার সাথেই তোর বিয়ে হবে। কথার হেরফের যেন না হয়। আকাশের মাথায় যেন আরেকটা আকাশ হুড়মুড় করে ভেঙে পড়ল। এনায়েত মোল্লাও মেয়ের রুমে গিয়ে বললেন, তুই আমার সাথে মিথ্যে বলবি এটা খুনাক্ষরে আমি চিন্তাও করতে পারিনি। কথাটা বলেই তিনি আর দাঁড়ালেন না মেয়ের রুমে। চন্দনা দিশেহারা হয়ে পড়ল। ধপ করেই বিছানার এক কোণে বসে পড়ল। তখনই তার মোবাইল বেজে উঠল। দেখল অচেনা নাম্বার। হ্যালো বলে সালাম দিতেই, কে? চন্দনা বলছেন? জি বলছি, আমি আকাশ। সমস্যা হয়ে গিয়েছে গুরুতর। আপনার দেওয়া প্ল্যানে অসফল হয়েছে। এবার প্ল্যান বিতে যেতে হবে। আমার বাবার বাসায় আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে হুকুম দিয়েছে।
চন্দনা চটজল দিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। বিছানার মাঝ বরাবর উঠে বসল। কণ্ঠকে খাদে নামিয়ে আস্তে আস্তে বলল, হওয়াটা অতি স্বাভাবিক, এটা আমি আগে থেকেই জানতাম। তাহলে এটা বলতে বললেন কেন আমাকে? সেদিন ওই মুহূর্তে এর বেশি কিছু ব্রেনে আসেনি। আপনার কোনো মেয়ে ফ্রেন্ডকে গার্লফ্রেন্ড বানিয়ে বাসায় নিয়ে যান। স্ট্রেঞ্জ, আপনি দেখি আমার পুরা লাইফকে বরবাদ করার পায়তারা করে বসে আছেন। তখন তো তাকেই আমার বিয়ে করতে হবে। অবশ্যই করবেন তাকে বিয়ে। আরে মিস্টার, অন্তত সেই মেয়ে তো আর আমি না, সে আপনার বন্ধু। বন্ধুর প্রতি অঢেল ভালোবাসা তো এমনিতেই সবার থাকে। বিষয়টা হলো তখন দৃষ্টিকে পরিবর্তন করতে হবে। বন্ধু থেকে প্রেমিক হব, হাজব্যান্ড হব, এটা তো ইজি। আদারওয়াইজ বাংলাদেশে আমার কোনোই মেয়ে ফ্রেন্ড নেই। যেহেতু আমি বাইরে পড়াশোনা করেছি, তাই সব ফ্রেন্ড বাইরের। তাহলে ওদের একজনকে বাংলাদেশে নিয়ে আসুন, তারপর বিয়ে করুন। ইটস ইম্পসিবল, তারা সবাই এনগেজড। তাহলে আপনি চলে যান। বলেন এখন বিয়ে করবেন না? এটা আপনি আমাকে শিখিয়ে দিতে হবে? আমার মাথায় আসেনি। আমি বাবা মায়ের বাধ্য সন্তান, আর একটা বড় পারিবারিক ইস্যুও রয়েছে। রাশভারী কণ্ঠে বলল আকাশ। অন্য পাত্রী দেখেন বিয়ের জন্য। দেশে মেয়ের অভাব আছে নাকি? আমি অলরেডি ইতিমধ্যেই দেখা শুরু করে দিয়েছি পার্সোনালি, বাট ব্যাটে বলে মিলছে না। তাহলে দুঃখিত, আপনাকে হেল্প করার মতো আর কোনো ওয়ে আমার হাতে নেই। আমি আমাকে নিয়েই বাঁচি না। আপনি কি করবেন এখন ভেবেছেন? ভাবনার দরিয়ায় ডুবে ডুবে মরছি আমি, কারণ আমার বাসার সিচুয়েশন আপনার বাসার চেয়ে কমপ্লিকেটেড। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মরা সুরে কথাগুলো বলেই মোবাইল সুইচ অফ করলো চন্দনা। তার 2 দিন পর এক বিকেলে বাইরে দেখা করলো রাশেদুল হক ও এনায়েত মোল্লা। কফি খেতে খেতে দীর্ঘ আলাপ হলো তাদের মাঝে আকাশ ও চন্দনাকে নিয়ে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল, চন্দনা ও আকাশকে তাদের সামনেই মুখোমুখি করবে। বিয়ে না করার মতন গ্রহণযোগ্য ইস্যু না পেলে তক্ষুনি এনগেজমেন্ট করে ফেলবে দুজনের। নির্লিপ্ত চাহনিতে চন্দনা জানালার গ্রিল ধরে বাইরে চেয়ে আছে। এলোমেলো শত ভাবনারা তার ব্যথাতুর চিত্তে হামলে পড়েছে। ছোটবেলায় মাকে হারিয়েছে, কি যে অসুখ হলো মায়ের। রূপকথার রাজরানীর মতো মা শয্যাশায়ী হয়ে রোগ যন্ত্রণায় ধুকে ধুকে ইহত্যাগ করল। শহরের নামকরা ডাক্তার, হাসপাতাল, কবিরাজ কিছুই বাকি রাখেনি তার বাবা। তবুও তার মা আর শয্যা ছেড়ে উঠতে পারল না। পাড়া প্রতিবেশীর চাপে চন্দনার কথা ভেবেই তার বাবা দ্বিতীয় বিয়ে করল, বিধবা রুকাইয়াকে। সে ঘরে জন্ম নিল আরও 2 ভাই বোন, অহনা ও অলোক। অহনা কলেজে পড়ে, অলোক ক্লাস 9-এ। চন্দনা এবার মাস্টার্স দেবে। অর্থনৈতিক অবস্থা তাদের মোটামুটি সচ্ছল। তবুও রুকাইয়া তাকে সুযোগ পেলেই খাবার দিয়ে কষ্ট দেয়। এর অবশ্য উপযুক্ত কারণও রয়েছে। রুকাইয়া কোনো ভুল ত্রুটি চোখে পড়লে চন্দনা মুখের উপর তা বলে দেয়। সপ্তাহ পেরিয়ে গেল। এনায়েত ও রাশেদ শিকারীর ন্যায় সুযোগ খুঁজছে আকাশ ও চন্দনার সাথে কথা বলার, কিন্তু পারছে না। এক অলস দুপুরে আকাশ ফেসবুকে ঢু মারল। নিউজ ফিডে স্ক্রল করে যেটা ইচ্ছে সেটা করছে, পড়ে যাচ্ছে। একটা জীবনবাদী লেখায় তার মনোযোগ আটকে গেল বড়শির মতো। সবাই শুধু চাঁদের সৌন্দর্যটা উপভোগ করে, কিন্তু কখনো তার একাকিত্বের সঙ্গী হতে পারে না। হাজারটা মানুষের মধ্যে বসবাস, অথচ একজন মানুষের অনুপস্থিতিতে সব শূন্য শূন্য অনুভব হয়। মা। আইডির ওয়ালে গিয়ে আরও কিছু লেখায় নজর বোলালো। আইডি নাম উদাস পাখির মায়া। ফেক হলেও কাব্যিক নামটা আকাশের ভালো লাগলো একটুখানি। প্রোফাইলে রয়েছে ঘুটঘুটে আধারে জ্বলা কিছু জোনাকি পোকার ছবি। কভার পিকচার দেওয়া দুপাশে নির্জন প্রকৃতি, তার মাঝখান দিয়ে সরু মেঠো পথ বয়ে গিয়েছে আঁকা আঁকা হয়ে। মৃত্তিকার ধুলিমাখা আঁচল টেনে হেঁটে যাচ্ছে একাকী একটি যুবতী মেয়ে। 2 ছবি গুগল থেকে ডাউনলোড করা হলেও আশ্চর্য সুন্দর। আকাশ লাভ রিয়াক্ট দিল এবং একটা মন্তব্য করে দিল। চন্দনা সেই মন্তব্য দেখে প্রীত হলো। আইডি নাম দেখল সাইজাদুল হক, আননোন পারসন। তার সাথে অ্যাড নেই, সেটাও চেক করে দেখল চন্দনা। প্রোফাইল ও কভার পিকচার দেওয়া রয়েছে, কিন্তু পরিবারের সাথে ছোটবেলার ছবি ছিল দুটোই। তাই আসল নাম ও ছবি দেখে চন্দনাও চিনতে পারেনি। এইভাবে ফেসবুক পোস্টে মন্তব্য করা ও রিপ্লাই দেওয়া নেওয়ার মাঝেই আকাশ ও চন্দনার অল্প স্বল্প বাক্য বিনিময় হতে লাগলো। ইনবক্সে আলাপের সূত্রটা হয়ও কিছুটা নাটকীয়ভাবে। চন্দনার একটা পোস্টে না জানার ধরন ভুল ইনফরমেশন ছিল, সেটা পাবলিক প্লেসে না শুধরে দিয়ে আকাশ ইনবক্সে বলে দিল। পাবলিক প্লেসে একজন দোষ বললে তা দেখে আরও 10 জন দোষ ধরতে থাকে। চিলে কান নিয়ে গিয়ে প্রচলিত বাক্যের মতোই।
অল্পতেই সন্তুষ্ট হওয়া চন্দনার একটু বেশি ভালো লেগে গেল অচেনা অদেখা ভার্চুয়াল জগতের এই মানুষটাকে। সুবিবেকবোধ সম্পন্ন একজন মানুষ হিসেবে চন্দনার হৃদয়ে খানিক জায়গা হয়ে গেল আকাশের। আকাশের রুমে তার বাবা মা আসলো। এসে রোষপূর্ণ কণ্ঠে চাপ সৃষ্টি করে বলল, যেহেতু এই কয়দিনেও কোনো মেয়েকে আমাদের সামনে হাজির করতে পারলি না, তাহলে বল কেন মিথ্যে বললি? আকাশ মা বাবার বাধ্য ছেলে, নিপাট ভদ্র ছেলে বলা যায়, তবে রেগে গেলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আকাশ একটু নড়ে চড়ে বসল। চন্দনার সাথের বিষয়টি জানালো বাবা মাকে। শুনে তারা দুজন একসাথে উচ্চস্বরে হেসে ফেলল। রাশেদুল বলল, হারামজাদা কোথাকার, এই শুক্রবার গিয়েই আংটি পরিয়ে আসবি। বিয়ের ডেট হবে তার 15 দিন পর, মেন্টাল প্রিপারেশন নিস। এই বলে দিচ্ছি। তারা চলে গেল। আকাশ দাঁড়ানো থেকে ধপাস করে খাটের উপর পড়ে গেল। তার সমস্ত অনুভূতি অবশ হয়ে যাচ্ছে। এ কি ঘটতে যাচ্ছে তার জীবনে? ভাইজান ও খালাম্মা, ছোট ভাই আসেন। বড় ভাইজান ফিট হইয়া রয়েছে। বাসার কাজে সাহায্যকারী বাতাসির চিকেন গলার আওয়াজ শুনে সবাই হুড়মুড়িয়ে গেল। শাহানা সবাইকে হাসপাতালে নেওয়ার জন্য অনুরোধ করছে, কিন্তু কেউই তার কথায় পাত্তা দিচ্ছে না। রাশেদুল রুমের দরজায় দাঁড়িয়ে দেখেই চলে গেলেন। বাতাসি সেলাইন বানিয়ে নিয়ে আসলো। আয়ান ডিপ থেকে আইস ট্রে নিয়ে মেঝেতে আছাড় মারল। এক টুকরো বরফ নিয়ে আকাশের গালে চেপে ধরল। আকাশ খরগোশের মতো লাফিয়ে উঠে বসে পড়ল। দেখলে আম্মু আমার ম্যাজিক? ভিজিট 500 দাও। ঘরের মানুষ বলে 1000 নিল না। আমি মানবতায় বিশ্বাসী। শাহানা চলে গেলেন কারো সাথেই কোনো কথা না বলেই। ভাইজান সেলাইন খান, আমি বানাইছি। আকাশের দিকে গ্লাস এগিয়ে ধরে দরদের সুরে বলল বাতাসি। আকাশ রুক্ষ স্বরে ধমকে উঠল, তুমি খাও সেলাইন, আমার ডায়রিয়া নাকি? দূর হও আমার সামনে থেকে। ও খেতে হবে না, আমিই খাই। বলে আয়ান গ্লাসের সেলাইন সব খেয়ে নিল। বাতাসি বেজার মুখে রান্নাঘরে চলে গেল। নিজে নিজে ঝাড়তে লাগলো। উপকারের নামে থাপ্পড়ই জুটল। আরে জমিদারের পুত্র, আমি না দেখলে আজকে তুই ময়রা ভূত হইয়া থাকতিস। ব্রাদার, হোয়াট হ্যাপেন্ড? তোমার নামে কোনো মামলা? মামলাই। বিচারক রায় দিয়েছে যাবজ্জীবন কারাদণ্ড আমার। ও এই কাহিনী। হবু রানী সাহেবার ছবি আছে তোমার কাছে, বা ফেসবুক আইডির লিঙ্ক? চিত্ত পুড়িয়েছে সেই সৌভাগ্যবতী রমণীকে দর্শন করিবার নিমিত্তে। তুই আমার দৃষ্টির আড়াল হ বলছি আয়ান। আয়ান অনুধাবন করতে পারল আকাশে আজ ভয়াবহ মেঘের ঘনঘটা। তর্জন গর্জনে সব কাঁপিয়ে ফেলবে। সে তার মাকে জিজ্ঞেস করল সিরিয়াস মুডে। শাহানা সব খুলে বলল ছোট ছেলের কাছে। শুনেই আয়ান খলবল করে হেসে উঠল। আম্মু, সব বাসার বড় ছেলেরা কি ভিতর ডিম হয় নাকি? একটা মেয়ের তেজকে ভয় পায়? রামছাগল একটা। শাহানা মুখ টিপে মিটমিটিয়ে হেসে ফেলল। চন্দনা রুমে এলেন তার বাবা এনায়েত। যে কোনো প্রয়োজনে তিনি মেয়ের রুমে আসেন। এতেই বেশি নিরাপদ ও কল্যাণ মনে করেন মেয়ের জন্য। চন্দনাকে বললেন, রাশেদ কল দিয়েছে, সত্য ফাঁস হয়ে গিয়েছে। তুই এত ম্যাচুরের মেয়ে, কিন্তু এই ক্ষেত্রে এমন ছেলে মানুষই শুরু করলি কেন? এত তুচ্ছ কিছুর জন্য কাউকে ভুল বোঝা বোকামির সামিল। আকাশ অত্যন্ত ভদ্র আন্তরিক ছেলে। বাবা, সে কতটা আন্তরিক তা তো দেখলাম। সেদিন বিকেল থেকে কিছুই খায়নি বিয়ের খাওয়া খাবো বলে। তার জন্য না খেয়ে উপোস থাকতে হলো। রাতে যা একটু খেলাম বাসায়। সকালে ছোট মার এক গাদা খোঁচা মারা কথা গিলতে হলো। মন চেয়েছে তখনই বমি করে সব ঢেলে দিই। এনায়েত মেয়ের বাহুতে নির্ভরতার হাত রাখলেন। বহু সময় ধরে বহু কষ্ট করে ধৈর্যের সাথে বুঝিয়ে ম্যানেজ করলেন, নানা যুক্তি খণ্ডন করে। চন্দনা দেখল বাবার প্রতিটি কথার অর্থ আছে, হেলাফেলায় উড়িয়ে দেওয়ার মতো নয়। পরে নত মাথায় রাজি হলো আকাশের সাথে বিয়েতে। যদিও এতে তার এতটুকু উচ্ছ্বাস নেই, হৃদয়ের সাড়া নেই। এনায়েত স্বস্তির দম ছেড়ে চলে গেলেন নিজের রুমে। আকাশ চন্দনাকে ফোন দিতে গিয়েও থেমে গেল কোনো সুফল হবে না ভেবে। নির্দিষ্ট দিনে দুই পরিবারের উপস্থিতিতে চন্দনাদের বাসায় আংটি বদল হয়ে গেল। খোশ গল্পে সবাই নৈশভোজ সেরে নিল। বিয়ের দিন যতই ঘনিয়ে আসছে আকাশের মানসিক বিপর্যয় ততই ঘনীভূত হতে লাগলো। সে কিছুতেই এমন তেজি মেয়েকে জীবনসঙ্গী করতে চায়নি। সে চেয়েছে শান্ত দিঘির জলের মতো একটি নীরব মেয়ে, যে হবে কিনা কাজকর্মে চঞ্চল নিপুণা, কিন্তু চালচলনে ধীর, শান্ত, বিনম্র, লাজুক, যেন ভোরের স্নিগ্ধ কোমল বাতাস। একটু সান্নিধ্য পেলেই হৃদয় ভরে যাবে, ঘুম নেমে আসবে দু চোখের পাড়ে। কিন্তু এই চন্দনা তো সমুদ্রের উত্তাল ঢেউ, জ্বালাময়ী বহ্নিশিখা। এর থেকে পরিত্রাণের উপায় খোঁজার ব্যর্থ চেষ্টাটুকুও করল না। সেই পথ যে রুদ্ধ। চন্দনা নিজেকে ভুলিয়ে রাখছে নানান যুক্তির ফুলঝুরিতে।
সহজ হওয়ার চেষ্টা করছে। সব রকমের যোগাযোগ থেকে দুজন দুজনকে গুটিয়ে রাখছে শামুকের অস্তিত্বের ন্যায়। না দেখা করছে, না ফোনে কথা বলছে, না ফেসবুক আইডিতে অ্যাড হতে চেয়েছে। 2 দিন পরের এক পড়ন্ত বিকেলে চন্দনার ফোন বেজে উঠল। চন্দনা ফোন থেকে দূরে ছিল বিধায় দৌড়ে এসে অহনা রিসিভ করলো। হ্যালো বলতেই ওপাশ থেকে সালাম এলো। সালামের উত্তর দিয়েই কে বলল, অহনা কেমন আছো ভাবি চন্দনা? সরি, আমি চন্দনা নই। ও, তাহলে কি তুমি চন্দনার বোন রঙ্গনা? না, আমি তার ছোট বোন অঙ্গনা। ভেংচি কেটে বলল অহনা। বাহ, মজার নাম তো তোমার। আচ্ছা, তুমি ম্যাজিক লাইক করো বা গোয়েন্দাগিরি? তা পরে বলছি, আগে আপনার পরিচয়। আমি আয়ান, চন্দনার গিভ হাজব্যান্ড। হোয়াট? নাক কুঁচকে বলল অহনা। উফ, চন্দনার দেবর আমি। দেবর মানে গিভ, বর মানে হাজব্যান্ড। ক্লিয়ার অঙ্গনা? কিরে অহনা, কার সাথে আলাপ চলছে? তোর গিভ হাজব্যান্ডের সাথে আপা। চন্দনা মোবাইল হাতে নিল। হ্যালো, কে বলছেন? আচ্ছা ভাবি, তুমি কি ম্যাজিক গোয়েন্দাগিরি লাইক করো? চন্দনা চট করেই ধরতেই পারল এটা আয়ান। সেদিন পরিচয় হয়েছিল। মিষ্টি হেসে বলল, খুব পছন্দ করি। তুমি ম্যাজিশিয়ান, ডিটেকটিভ? আরে বাসায় আসো, দেখবে মজা। আমি তুমি আসার অপেক্ষায় থাকবো। রাখি, পরে কথা হবে। বাই লাভলি। চন্দনার এই প্রথম আকাশদের বাসার কাউকে খুব ভালো লাগলো। গুড়ি গুড়ি হাসছে সে। কিরে আপা, কি বলে তোর অদ্ভুত ক্যারেক্টার গিভ হাজব্যান্ড? শোন, ও দারুণ সহজ মিশুক টাইপের ছেলে। কোনো ফর্মালিটি নেই, কোনো ভনিতা নেই, মনে যা আসলো তাই বলে দিল। এরকম কারো সান্নিধ্যে থাকলে অন্তত কিছু সময়ের জন্য হলেও নিজেকে ভুলিয়ে রাখা যাবে। মনে তখনও কোনো দুঃখ যন্ত্রণা আঘাত করতে পারবে না। তাকে আমারও কিন্তু দারুণ লেগেছে আপা। তা তো লাগবেই, বেআই বলে কথা। ওনার গাল টিপে দুষ্টু হেসে বলল চন্দনা। মহা ধুমধাম করে আনন্দঘন পরিবেশে আজ বিয়ে হয়ে গেল আকাশ ও চন্দনার। হেমন্ত বিদায় নিয়ে শীতের আগমনী বার্তা জানান দিল প্রকৃতিতে। ঝাঁঝির মিঠে রোদ্দুরে কোনো প্রখরতা নেই, বরং কোমল আমেজের ছোঁয়া সবকিছুতেই। এই প্রথম নিজের রুমে যেতেই ভারী অস্বস্তি হচ্ছে আকাশের, তবুও যেতে হলো। দরজা বন্ধ করে দিল, বিয়ের পোশাকও চেঞ্জ করে নিল। গলা কেশে খাটের সামনে একটি চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসলো। চন্দনার দিকে চাইল অপলক। বউ সাজে অন্যরকমই সুন্দর লাগছে মেয়েটাকে দেখতে। বাহারি কাঁচা ফুলে সজ্জিত ফুলসজ্জার বিছানা, তার মাঝখানে বধূ বেশে ঘোমটা পরিহিত চন্দনা বসে আছে। 2 হাঁটুতে মুখ গুজে আছে চন্দনা। ভরাট কণ্ঠে ডাকলো আকাশ, চেয়ারে বসে থেকেই। চন্দনার বুকের ভেতর মহাপ্রলয় সৃষ্টি হচ্ছে। সেই তাণ্ডব, তার ভেতরটা চুরমাজ হয়ে যাচ্ছে। একদিকে শিহরিত অনুভূতি, আরেকদিকে ভয় আকাশের প্রতি। মিশ্র অনুভূতির রোষানলে চন্দনা কাবু হয়ে যাচ্ছে। কথা বলতে পারছে না। চন্দনা বলে আবারও ডাকলো আকাশ। চন্দনা ছোট্ট শিশুর মতো নরম করে জি বলে সাড়া দিল। আমাকে কিছু বলতে চাইলে বলতে পারো। না, আমার কিছুই বলার নেই আপনাকে। আপনার থাকলে বলতে পারেন। না, আমারও নেই। এসব চেঞ্জ করে ঘুমিয়ে পড়ো। আমি অন্য রুমে গিয়ে ঘুমাচ্ছি। যেহেতু আমরা দুজন দুজনকে ডিসলাইক করি, তাই এছাড়া উপায়ও নেই। চন্দনা অনুধাবন করতে পারল আকাশ তাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি। জড়ানো কণ্ঠে বলল, এই বিছানা, এই রুম আপনার। আপনি ঘুমান। আমি সোফায় বা মেঝেতে ঘুমোতে পারবো। সমস্যা নেই। চন্দনা বিছানা থেকে নেমে গেল এক সমুদ্র দুঃখ নিয়ে। সে চেয়েছিল ফুলশয্যার রাতটা অন্তত মধুময় হোক। ম্লান মুখে চন্দনা বিছানা থেকে নেমে গেল। আকাশ বিছানায় উঠে কাত হয়ে শুয়ে পড়ল। চন্দনা ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে ফেলল সবকিছু। ডুকরে কাঁদল ইচ্ছে মতো, মাকে মনে করে। মা থাকলে জীবনের মোড়টা হয়তো সুখকর হতো। এত নিষ্ঠুর বাসর রজনী পোহাতে হতো না তাকে। আকাশ আঁকিপল্লব ছোট করে চন্দনাকে পরখ করে দেখতে লাগলো। চন্দনার মুখটা বিষাদগ্রস্ত দেখাচ্ছে। টকটকে নীল ব্লাউজ ও নীল সুতি কাপড় পরা চন্দনার। কান, হাত, গলা খালি। তবু এত নির্মল, এত মায়াময় লাগছে কেন মেয়েটাকে? যেন বিশাল আকাশ জুড়ে এক টুকরো নীল মেঘের ছড়াছড়ি। চন্দনা নিচে বিছানা করে কাঁথা বিছিয়ে নিল। দরজায় ঠকঠক আওয়াজ হচ্ছে। চন্দনা মাথায় শাড়ির আঁচল দিয়ে দরজা খুলল। অভিনন্দন ভাবি, এই নাও আমার ফেভারিট মিল্ক ক্যান্ডি। আচ্ছা, ম্যাজিক কবে দেখবে? আমার প্রিপারেশন নিতে হবে। চন্দনা চাপা হাসি হাসল, বলল, আমি কাল জানাবো আয়ান, এখন ঘুমাবো। শুভরাত্রি। আকাশ বুঝে নিল চন্দনা মিশতে জানে। কত আন্তরিকতাপূর্ণ হয়ে কথা বলল আয়ানের সাথে, যেন বহুদিনের সখ্যতা দুজনের। চন্দনা অবসন্ন শরীরটাকে এলিয়ে দিল কাঁথার উপরে। বিভোর হয়ে নিদ্রায় ডুবে গেল তার আঁখি দুটি। বাসর রজনী পার হলো দুজনের অন্যদিকের চেয়েও বাজে নিরানন্দভাবে, অন্তিম নিষ্ঠুরতায়।
ভোরে চন্দনার কোরআন ও তেলাওয়াতের মিহি সুরে আকাশের ঘুম ছুটে গেল। নিবু নিবু দৃষ্টিতে দেখল চন্দনাকে। আকাশের ভেতরটা অসীম পবিত্রতায় ছেয়ে গেল। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো আবার। চন্দনা রুম থেকে বের হয়ে গেল শাশুড়িকে কোরআন শরীফ দিয়ে আসার জন্য। রাশেদুল হকও ঘুম থেকে উঠে গেলেন। চন্দনা পা ধরে সালাম দিল তাকে। তারা স্বামী স্ত্রী মুগ্ধ হয়ে গেল চন্দনার বিনম্রতায়। মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন রাশেদুল। বেঁচে থাকো মা। দেখলে শাহানা, সাক্ষাৎ আমার মাকে পেয়েছি। বাবা মা কি নাস্তা খাবেন? নিচু স্বরে জানতে চাইল চন্দনা। সে কি মা, নতুন বউ দিন না গড়াতেই কিসের কাজে হাত লাগাবে? আমাদের বাধা লোক আছে তো। বাতাসি রান্নাঘরে নাস্তা তৈরি করছে, তুমি রুমে যাও, রেস্ট নাও। কাল আকাশ তোমাকে নিয়ে যাবে তোমাদের বাসায়। আচ্ছা মা, বলে চন্দনা চলে গেল রুমের বারান্দায়। দেখলো কয়েকটি আধপোড়া সিগারেট পড়ে আছে মেঝেতে। আকাশ তাকে কতটা অপছন্দ করে তা আরো মজবুত হলো চন্দনার মনে। চন্দনার সাথে প্রয়োজন ছাড়া কোনো কথাই বলছে না আকাশ। এইভাবে এক সপ্তাহ কেটে গেল। চন্দনা কিন্তু সবার সাথেই মিশেই চলেছে। আয়ানের সাথে বেশ জমে গিয়েছে তার। এই বাসায় আয়ানের সবকিছু গুরুত্ব ও প্রশ্রয় পায় কেবল চন্দনার কাছেই। কেবল সবার আড়ালে আকাশের সাথেই তার যত দূরত্ব। এটা কিন্তু সে একদম চায় না। সে চায় ধীরে ধীরে আকাশের বুকে তার আশ্রয় হোক, নিবিড় আলিঙ্গনে। আকাশ এই কয়দিনে সবার কাছে চন্দনার প্রশংসাই শুনে আসছে। তবুও বেয়ারা মনকে ফেরাতে পারছে না চন্দনার দিকে। শীত একটু বেড়েছে। সন্ধ্যায় কফির কাপে চুমুক দিতে ফেসবুকে ঢুকলো আকাশ। এই কয়দিন আর আশা হয়নি। উদাস পাখির মায়া আইডিতে গেল নতুন কোনো জীবনমুখী লেখা এসেছে কিনা পড়ার জন্য। কাল থেকে জীবনের রঙিন অধ্যায় শুরু। সবাই প্রার্থনায় রাখবেন আমাদের। আমি চন্দনা পাখিটা যেন আকাশের বুকে আজন্ম দুডানা মেলে উড়তে পারি মুক্ত বিহঙ্গের মতন। এমন পোস্টে আকাশের চোখ ছানাবড়া হয়ে গেল। বিস্ফোরিত চাউনিতে আবার পড়ল লেখাটি। স্ক্রল করে দেখলো এই ভেতরে আর কোনো পোস্ট নেই, মাত্র গতরাতের একটা পোস্ট। আকাশের মন ভালো নেই, তাই আমিও ভালো নেই। আকাশের বুকে হয়তো আর কোনোদিন ওড়ার স্বাদ জাগবে না আমার। দেখলো কমেন্টে নানাজন নানা রকম সহানুভূতিমূলক কমেন্ট করলো। কেউ কেউ বলছে এখনো সময় আছে, ডিভোর্স দিয়ে দিন ওই নিষ্ঠুর নির্দয়টাকে। আকাশের মেজাজ হাই ভোল্টেজ হয়ে গেল। কিছুক্ষণ পর ধাতস্থ করে নিল নিজেকে। একজনের কমেন্টের রিপ্লাই আকাশ দিল, না জেনে কাউকে ব্লেম করে কথা না বলাই উচিত। এমন লেখার মানে অনেক কিছুই হতে পারে। সেই কমেন্টধারী চাকু ও জেদি ইমোজি সহযোগে রিপ্লাই দিল আকাশকে, সাফাই তো গাইবেন, আপনারা যে পুরুষ জাত। উনি ভুলভাল কিছু লিখেনি। চন্দনা অন্য রুমে ছিল, সেও ফেসবুকে গেল। সেই ব্যক্তির রিপ্লাইতে লিখল, শাহজাদ হক ঠিক বলেছেন, আকাশ যথেষ্ট ভালো, আমি ভিন্ন কারণে লিখছি। একটু পরেই সেই পোস্ট রিমুভ হলো। এতে আকাশ স্বস্তি বোধ করল বেশ। উষ্ণ পলকে দুলে উঠল তার সমস্ত অনুভব অনুভূতি। চন্দনা যখন তার লতানো শরীরটাকে দুলিয়ে দুলিয়ে আকাশের সম্মুখ দিয়ে নিত্য গৃহকার্যগুলো করে, আবার অবসর পেলেই উদাস পাখির মতো চুপটি করে বারান্দায় কোনো বসে থাকে, যেন জগতের সকল উদাসীনতার ভাগিদার কেবল একাই চন্দনার, তখন আকাশ তার তৃতীয় নয়ন দিয়ে চন্দনাকে দেখে বিবশ হয়ে যায়। তার কাছে চন্দনাকে মনে হয় কোনো এক রাজহংসী তাদের খাঁচায় বন্দী হয়েছে। কখনো কখনো মন হয় উদাস পাখি। এই উদাস পাখির মায়ার জালে সে একটু একটু করে আটকে যাচ্ছে। চুম্বকের আকর্ষণ শক্তির মতোই তার চন্দনা পাখিটার প্রতি মায়া ক্রমশ প্রগাঢ় থেকে প্রগাঢ়তর হচ্ছে। যেন বিন্দু থেকে বৃত্তের সৃষ্টি। সেখান থেকে আকাশ আর কোনোদিন মুক্ত হতে যায় না। চন্দনার প্রতি আকাশের অনুভূতি আর্দ্র হয়ে উঠল বর্ষার কাদামাটির মতোই। কিন্তু আকাশ অতি সচেতন রইল। বুঝতে দিল না চন্দনাকে যে শাহজাদ হক তোমার স্বামী আকাশ, যে মিছে কারণেই তোমাকে বঞ্চিত করে যাচ্ছে, সাথে নিজেকেও। খুব সাদা মাটাভাবে অল্প স্বল্প আলাপ হয় ফেসবুকে আকাশ ও চন্দনার। আকাশ এতে দারুণ মজা পাচ্ছে। চন্দনার ভালোবাসা পাওয়ার লোভ তাকে ক্ষিপ্ত করে তুলছে। সে ফেসবুকে একটু বাজিয়ে দেখতে চায় বউকে। লিখল, মাইন্ড করবেন না আর নিরাশ হবেন না। আপনার স্বামী আকাশ আপনাকে ডিভোর্স দিলে আমি আপনার আরেকটা আকাশ হব, প্রমিস। চন্দনা রিপ্লাই দিল, আকাশ আমাকে তার আকাশে ওড়ার স্বাধীনতা না দিতে পারে, কিন্তু কখনো আমাকে একাকী করে দেবে না, এতটুকু আস্থা আছে তার উপরে। আর আমিও কোথাও যাব না তাকে ছেড়ে। শিরোনামেই আকাশ আমার, আকাশেই হবে শেষ। আকাশ মেসেজ দেখে মাথার চুল এলোমেলো করতে করতে উড়ু উড়ু মনে বলল, ওরে বাস, এত প্রেম, এত প্রণয়, আমার তো এখন কি করি দশা।
আকাশ এখন আর ফেসবুকে মন্তব্য করে না, মেসেজও করে না, চন্দনাও দেয় না। এভাবে কেটে গেল আরও কিছুদিন। শীতের প্রকোপ বেড়ে গিয়েছে, শুষ্ক জরাজীর্ণ হয়ে যাচ্ছে গাছগাছালির মায়াবী সবুজ পাতাগুলো, যখন তখন ঝরে যাচ্ছে টুপটাপ শিশিরের ফোঁটার মতো। বিবর্ণতায় ছেয়ে গিয়েছে গোটা প্রকৃতির রাজ্য। আজকে শীত ঝেঁকে বসেছে। চন্দনা গুটিসুটি হয়ে সোফার উপরে বসে আছে চাদর গায়ে। এই কয়দিনের ঠান্ডায় কাঁথা গায়ে দিয়ে সোফার উপরে ঘুমিয়েছিল, কিন্তু আজকের শীতকে কাঁথা দিয়ে বশ করা যাবে না। কম্বল দরকার, যেটা আকাশের শরীরে জড়ানো এখন। কি করবে এবার চন্দনা বাকি? কোনটা? কাপা স্বরে বলল চন্দনা। কাঁথার শীত বিদায় নিয়েছে, এখন কম্বলের শীত। কম্বলের নিচে আসো। না, বসে থাকি। আপনি ঘুমান, বেডে আসো বলছি। নামাজ পড়ো, হাদিস পড়ো। স্বামীর আদেশ মানতে হয়, এটা জানো না? নাকি জানো কিন্তু মানো না? ভরাট কণ্ঠে বলল আকাশ। চন্দনা নীরবে উঠে এলো বিছানায়। এক পাশ হয়ে শুয়ে গেল দুই হাঁটু ভাঁজ করে। আকাশ মোবাইলে লো ভলিউমে একটা গান ছেড়ে দিল। চন্দনার কানের কাছে রাখলো। চন্দনা গো, রাগ করো না, অভিমান করে বলো আর কি হবে? চন্দনা গো, সময় চলে যায়, মন শুধু জ্বলে যায় তৃষার জল নিয়ে। এসো না তবে। সব গান থেমে যায়, সব ফুল ঝরে যায়, লজ্জা বসন ছিঁড়ে এসো না তবে। চন্দনা গো, রাগ করো না। চন্দনা আপ্লুত হয়ে গেল। এক অজানা ঘোরের অতলে ক্রমশ ডুবে যাচ্ছে তার সমস্তটা। চন্দনাকে নিজের বাহুর উপরে টেনে তুলল আকাশ। চন্দনা বিস্ময়ের আশ্চর্য সীমায় পৌঁছে গেল আকাশের হাবভাব দেখে। আকাশ চন্দনার ঘাড়ের চুল সরিয়ে নাক ডুবিয়ে দিল। আকাশের ঘন ভারী ভারী নিঃশ্বাস চন্দনার নাকে মুখে উছলে পড়ছে। চন্দনা গোপনে খুনে হয়ে যাচ্ছে। সরে যেতে চাইলে আকাশ বলল, সরে গিয়ে লাভ কি? ফিরে তো আসতেই হবে। সরি, আমি একটা উদাস পাখির মায়ায় পেঁচিয়ে গিয়েছি। আপনি কিভাবে? ইয়েস, আমি শেজাদুল হক আকাশ। আপনাকে আমার আস্ত আকাশটাই দিয়ে দিলাম। অবাধে আধিপত্যের সাথে বিচরণ করতে পারবেন। চন্দনা আকাশের প্রশস্ত বুকের ওমে লেপটে গেল। আধ বোঝা চোখে বিড়বিড় করে, এই উদাস পাখির মায়া দিয়ে আপনার পরিবারের সবাইকে জনমভর আগলে রাখব। আকাশ চন্দনা সরু লিকলিকে অধর যুগলে চাইল নেশাতুর চাহনিতে। বলল, শীতে তোমার ঠোঁট দুটো মরা গাছের মতন ফ্যাকাশে হয়ে গিয়েছে, আসো রঙিন করে দিই। বলেই নিজের উত্তাপে ঠোঁট দুটো দখল করে নিল চন্দনার ঠোঁট দুটি। চন্দনাও আঁখি দুটি বুঝে নিল নিশ্চলভাবে, পড়ে রইল অবচেতন তনু মনে। বেশ কিছু সময় পরে ঠোঁট ছাড়িয়ে নিয়ে আকাশ বলল, তোমার জন্মদিন কবে পাখি? একটা স্পেশাল সারপ্রাইজ দিতে চাই, যা তোমার কল্পনার বাইরে। চন্দনা উদাস ভঙ্গিতে বলল, আমার প্রতিটি বেলায় আপনি শ্রেষ্ঠ উপহার, অন্যভাবে সারপ্রাইজ হতে চাই না। উদাস পাখির মায়ার গল্প এখানেই ফুরিয়ে গেল। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি কাহিনীতে। নমস্কার।